আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসাবে আছি। তো 16 তারিখ পর্যন্ত আমরা যখন পাবলিক ইউনিভার্সিটির উপরে যেই নির্যাতনগুলো, টর্চারগুলো করা হয়েছে এবং ব্যাপক ধরপাকড় হয়েছে সেটা দেখলাম। এরপরে মনে হচ্ছিল যে এরপরে আসলে এটা কোন দিকে টার্ন করবে। 18 তারিখে যখন দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থী, সকল প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই শিক্ষার্থীরা দলে 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 বের হয়ে এসছে, একটা পর্যায়ে আমরা নিউজ পেতে শুরু করলাম। অবশ্য নিউজ আপডেটও আমরা খুব সেভাবে পাচ্ছিলাম না। আমরা জানি যে মিডিয়াকে তখন কিভাবে তৎকালীন স্বৈরাচার সরকার কিভাবে মিডিয়াকে মানে কি বলবো রেস্ট্রিক্ট করে রেখেছিল এই নিউজগুলি দিতে। আমরা ফেসবুক এবং নানান মাধ্যমে দেখছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী অসংখ্য শিক্ষার্থীকে শহীদ করা হচ্ছে এবং তাদেরকে গুলি ছোড়া হচ্ছে নির্বিচারে। তো প্রাইভেট ইউনিভার্সিটির এই পার্টিসিপেশন, তখন আমি একজন শিক্ষক হিসাবে আমার কাছে মনে হচ্ছিল যে আর তো ঘরে বসে থাকা যাবে না, এবং তখন পরিস্থিতি এতটাই শোচনীয়। তখন আমরা ইতিমধ্যে মুগ্ধ শহীদ হয়েছেন সেই খবর আমরা পেয়ে গিয়েছি। অন্যান্য অনেক জায়গা থেকে খবর পাচ্ছি। আমি যে বিশ্ববিদ্যালয়ে আছি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সেখান থেকেও খবর পাচ্ছি যে সেখানেরও নাকি বেশ কিছু শিক্ষার্থী শহীদ হয়েছে ইতিমধ্যে। তো তখন আমার পরিবার এবং আমার সন্তানদেরকে আমি এটা বলতে সাহস পাই নাই যে আমি এখন বের হব, কারণ আমি জানি যে তারা ভয় পাবেন। আমি শুধু বললাম যে আমার একটু কাজ আছে পাশেই, এটা বলে আমি বের হলাম। এরপর যখন আমি সেই দিকটায় গেলাম, আমি আমার সেখানে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই ছিলেন, যেহেতু আমাদের এলাকাটা ওরকমই ছিল যে বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি ওখানে আছে। আমি যখন শিক্ষার্থীদের দেখলাম, আমার ইউনিভার্সিটির বেশ কিছু শিক্ষার্থীদের আমি দেখলাম ওরা জাস্ট প্রথম সেমিস্টার, জাস্ট ফার্স্ট সেমিস্টার পড়ছে এই অবস্থা। মানে তারা খুবই খুবই ইয়াং বলা যায়, এমনও না যে কয়েক সেমিস্টার পার করেছে, বেশ কিছু বছর পার করেছে ইউনিভার্সিটির, তা না। আমি শুধু তাকিয়ে বললাম যে তোমাদের এত সাহস, প্রথম সেমিস্টার এভাবে তোমরা নেমে চলে আসলা। আমি শুধু এতটুকুই বললাম যে আমার হয়তো আরো আগে নেমে আসা উচিত ছিল, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে আসলেই সেটা ভাবিনি। এরপরে যখন পরিস্থিতি আরো সামনের দিকে আরো ভয়াবহ হতে শুরু করলো, কারফিউ জারি হলো, ইন্টারনেট বন্ধ করে দিল, আমরা প্রপার কোনো খবর পাচ্ছিলাম না, ফোনে ফোনে যতটুকু শিক্ষার্থীদের খবর নেওয়া যাচ্ছে। এবং এত আতঙ্কিত, আমি যেই এলাকায় থাকতাম সেখানে অনেক শিক্ষার্থী সেখানে মেস করে থাকতেন, বা একটা অ্যাপার্টমেন্টে অনেক শিক্ষার্থী থাকে, এইভাবে এরকম একটা এলাকা। তো তখন যখন আমি শুনছি যে পুলিশ অ্যাপার্টমেন্টগুলোতে যে বাড়িতে যে নক করে জিজ্ঞেস করছে যে এখানে ছাত্র আছে কিনা, তখন মানে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি তখন ওই সময় আমার অনেক শিক্ষার্থীদের বলেছি যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তোমার যদি কোনো হেল্প লাগে, তোমাদের কোনোভাবে কোনো হেল্প লাগলে, সেটা শেল্টার হোক, অন্য কোনো উপায় হোক, প্লিজ ডু নট হেসিটেট টু লেট মি নো। আমি এই কথাগুলো বলেছিলাম তখন তাদেরকে। ইতিমধ্যেই শুনেছিলাম যে অনেকেই এখানে এত আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে বাধ্য হয়ে গ্রামের বাড়িতেই চলে গিয়েছিলেন। এরপরেও অনেক ছাত্র আছেন যারা খুবই আতঙ্কে সেই বাসায় ছিলেন। প্রাইভেট ইউনিভার্সিটির অবদান জুলাই আন্দোলনে এটা আসলে সেভাবে স্বীকৃতি পায়নি, এটা খুবই আনফর্চুনেট, সেভাবে স্বীকৃতি পায়নি। এবং আন্দোলন পরবর্তীতে আমরা তাদেরকে আর লাইমলাইটেও দেখিনি। সবচেয়ে বড় কথা, তারা আসলে দাবিও করতে আসে নাই যে তাদের কোন পজিশনটা দরকার বা লাইমলাইটে কেন আনা হচ্ছে না, তারা খুব দাবিও তুলেনি। তো আমার কাছে মনে হয় যে তাদের পার্টিসিপেশনটা অসম্ভব নিঃস্বার্থ ছিল, খুবই নিঃস্বার্থ ছিল। তারা শুধু, কারণ আমি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, অন্তত যতটুকু বুঝেছি যে যেটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা ব্যবস্থা, এটা নিয়ে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের খুব বেশি কিছু যায় আসে না, যেটা নিয়ে প্রথম শুরু হয়েছিল। কিন্তু তারা এভাবে ঝাঁপিয়ে আসলো কেন? কারণ পাবলিক ইউনিভার্সিটি তাদের সমবয়সী যে শিক্ষার্থীরা ছিল তাদের গায়ে হাত উঠেছে, তাদের দিকে গুলি ছোড়া হয়েছে। সেই দায়িত্ববোধ থেকে, সেই বিবেক বোধ থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও নেমে এসেছিল। এবং আমরা পরবর্তীতে যেটা দেখেছি, ধীরে ধীরে যখন সময় এগিয়ে আসছিল, 5ই অগাস্টের দিকে ধীরে ধীরে আসছিল, প্রায় প্রতিদিনই যাওয়া হয়েছে। এবং আমার মনে হয়েছে 5 অগাস্টের দিন আমার অনেক কাছের মানুষেরা আমাকে বলেছিল, এই কয়েকদিন গিয়েছো, আজকে আর যাওয়ার দরকার নাই, আজকে সিচুয়েশন আরো খারাপ হবে।
আমি শুধু বলেছিলাম যে হ্যাঁ জানি সিচুয়েশন খারাপ হবে, কিন্তু যেতে হবে এটাও জানি। তা আমি 5 আগস্টে যেদিন বাসা থেকে বের হয়েছিলাম, আমি আমার সন্তানদের দিকে তাকাতে পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল এটা যদি শেষ তাকানো হয় তেমনটাই মনে হচ্ছে। তো এই জন্য 5 আগস্ট যেদিন আসলো, আমার মনে আছে আমাদের শিক্ষার্থীদের উপর 3 দফা হামলা হয়েছিল, 3 দফা। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে অনেক কম মানুষই হয়তো জানেন, কারণ আন্দোলনে সবসময়ই পাবলিক ইউনিভার্সিটির কথাগুলোই উঠে আসে। সেকেন্ড টাইম যখন ওদের উপরে অ্যাটাক হলো, আমি দেখলাম যে ওরা কোনো রকম একটা ফার্স্ট এইড নিচ্ছে, আবার প্রিপারেশন নিচ্ছে যাবে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা আবার যাবা? জি মিস, যাবো, আবার যাব। 2বার হামলা হওয়া সত্ত্বেও তারপরে যাব, আমাদের কাঙ্ক্ষিত 5ই আগস্ট আমরা পেলাম। যেটা আসলে জানি না 5 আগস্ট না আসলে পরবর্তীতে আমাদের বাকিদের অবস্থা কি হতো, অন্য ছাত্রদের অবস্থা কি হতো, সেই বিষয়টা আসলে মানে চিন্তাও করা যায় না যে কি হতো আসলে অবস্থা। এছাড়া নারীদের কথা যদি আলাদাভাবে বলি, আমাদের ছোট্ট একটা গ্রুপ আছে, ওয়াসাত উইমেন্স ফাউন্ডেশন। আমাদের এই ওয়াসাত উইমেন্স ফাউন্ডেশন থেকে আমরা একটা ওয়েবসাইট চালু করেছি 5 আগস্টের পরে, www.জুলাই বিপ্লবে মেয়েরা। এইবার জুলাই বিপ্লবে নারীদের যেই অবদান আমরা দেখেছি, আমরা টিভি মিডিয়াতে দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেটা অভূতপূর্ব। এটার অবশ্যই একটা রেকর্ড থাকা উচিত, তেমনটাই আমাদের মনে হয়েছিল। কেন মনে হয়েছিল? কারণ আমরা যখন ইতিহাসের পাতায় তাকাই, যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলনে আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে নারীদের অবদান কিভাবে যেন আস্তে আস্তে ফেড হয়ে যায়, মিলিয়ে যায়। ঠিক এই জিনিসটাকে ধরে রাখার জন্য এবার যেন আর ফেড না হয়ে যায়, এবার যেন নারীদের অবদান আর হাওয়ায় মিশে না যায়, এমন যেন না হয় যে 8-10টা বছর পরে কেউই আর জানতে পারলো না যে নারীদের অবদান কি ছিল। সেই চিন্তা থেকে আমরা উদ্যোগ নিয়েছি এই ওয়েবসাইট চালু করার, জুলাই বিপ্লবে মেয়েরা। এবং সেখানে আমরা মেয়েদের যত রকমের পার্টিসিপেশন ছিল, যতভাবে ছিল, আমরা সব তুলে ধরার চেষ্টা করেছি। সেটা ফটোজ কালেক্ট করে, ছবি কালেক্ট করে বা ভিডিও ফুটেজ কালেক্ট করে সেই একটা জায়গায় যেন কম্পাইল করা থাকে, সেই চেষ্টা আমরা করেছি। আমি মূলত ওয়েবসাইটের ভিডিও কম্পাইলেশনের কাজে ছিলাম, তো যার কারণে আমাকে ভিডিও দেখতে হতো এবং একটা পর্যায়ে আপলোড করতে হতো। আমি যখন কাজে বসতাম, এমন কোনো দিন আমি বলতে পারবো না যে আমি চোখ শুকনো রেখে উঠতে পেরেছি। আমি যখন এই কাজটা করেছি এবং পর্যায়ক্রমে কাজে বসতাম, প্রতিবার ভেজা চোখে আমি উঠতাম। আমার কাছে মনে হতো এই নারীরা আমাদের দেশের নারী, সত্যি সর্বস্তরের নারীকে পেয়েছে। আমি যখন ভিডিও ফুটেজে দেখেছি সর্বস্তরের নারী,